হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পরপর দুটি লং গল্প পড়ব এবং এই গল্পগুলো অনেক কষ্ট করে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় সার্চ করে তারপর আপনাদের জন্য বের করেছি। আশা করি আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন। দুটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা জানাবেন যে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন যে কোন ঘটনাটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তাহলে বেশি কথা বলব না। আমরা ডিরেক্টলি ঘটনায় চলে যাই। যিনি ঘটনাটি লিখেছেন তিনি এভাবে লিখেছেন, তিনি যেভাবে লিখেছেন আমি ডিরেক্টলি সেভাবে পড়ছি। ঘটনাটা ঘটে আমার খালাতো বোনের সঙ্গে। আমি আপনাদের বুঝার সুবিধার্থে সে যেভাবে বলেছিল আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। বাসাটা ঠিক যতটা বড় ভেবেছিলাম তার থেকেও বেশ বড় এবং খোলামেলা হওয়ায় বাসাটা বেশ পছন্দ হয়েছিল আমাদের। আর এত কম ভাড়ায় এত বড় বাসা পাওয়া কোনো কিছু না ভেবেই আমি এবং আমার স্বামী রাদীপ বাসাটা ভাড়া নিয়ে নিই। বাসাটা ছিল ৩ তলা ভবন বিশিষ্ট, যার দিক ২ তলার একটি ইউনিটে আমরা উঠি। প্রথম সপ্তাহ সবকিছুই ঠিকঠাক থাকলেও মেইন সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকেই। আমি বেশ গোছালো একজন মানুষ হওয়ায় সবকিছু গুছিয়ে রাখতে পারতাম এবং গুছিয়ে রাখতে পছন্দ করতাম। কিন্তু এই বাসায় আসার পর থেকেই কেন জানি না কোনো জিনিস ঠিকমতো খুঁজে পেতাম না। যে জিনিসটা যেখানে রাখতাম পরবর্তীতে সেই জিনিসটা সেই জায়গায় পেতাম না। আবার মাঝে মাঝে তো মনে হতো কেউ দেখছে আমাদের খুব কাছে থেকে। আবার কখনো কখনো একা একাই টিভির সুইচটা অন হয়ে যেত। এইসব কিছু প্রথম দিকে মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আমার সাথে পরবর্তীতে যা হলো তা আমার সব ভুলকে সত্যি প্রমাণ করে দিল। সেই দিন রাতে আমার হাজবেন্ড কল দিয়ে জানায় তার নাইট ডিউটি আছে, তাই রাতে আসতে দেরি হবে এবং আমি যাতে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। আর সেই দিন আমারও শরীরটা তেমন ভালো না থাকায় তার কথা মতো রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন আনুমানিক রাত ২টা কিংবা ৩টা বাজে। হঠাৎ ডাইনিং রুম থেকে খুব জোরে চেয়ার টানার শব্দে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি ডাইনিং রুমে ডিম লাইটটা টিম করে জ্বলছে। কিন্তু আমার মতে তো আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করেই ঘুমিয়েছিলাম। এইসব ভাবনার মাঝেই ডিম লাইটের আলোয় খেয়াল করলাম আমার হাজবেন্ডের মতো একটা অবয়ব চেহারা এসে বসলো। তার পিঠটাই শুধু আমি দেখছিলাম। তখন ভাবলাম হয়তো রাদীপ অফিস থেকে চলে আসছে আর ওর কাছে এমনিতেও একটা এক্সট্রা চাবি সবসময় থাকে। হয়তো আমি ঘুমিয়েছিলাম তাই আমাকে আর ডাক দেয়নি। আমি আমার বেডরুম থেকে সবকিছু দেখছিলাম আর ভাবছিলাম, কেননা আমার বেডরুম থেকে স্পষ্ট ডাইনিং রুমের সবকিছুই দেখা যায়। এর একটু পর দেখলাম সে চেয়ার থেকে উঠে ডাইনিং রুমের লাইটটা অফ করে আমাদের বেডরুমে প্রবেশ করলো। কিন্তু তখনও আমি শুয়েই আছি। অনুভব করলাম সে আস্তে আস্তে করে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমার পিঠ বরাবর তার মুখ। কিন্তু আমি খেয়াল করলাম একটু পর কেমন জানি গুঙ্গানির মতো শব্দ করছে সে। শব্দটা আস্তে আস্তে বাড়ছে। একটু পর অনুভব করলাম তার একটা হাত সে আমার গায়ের উপর রাখলো। তার হাতটা এত ঠান্ডা ছিল যে আমি গরমের মধ্যেও কেঁপে উঠলাম। এবার সত্যি সত্যি কেন জানি আমার মধ্যে একটা ভয় লাগা শুরু করলো। এরপর যা দেখলাম তা আমার কল্পনার বাইরে ছিল। দেখলাম হামাগুড়ি দিয়ে আবার রাদিফের মতো একটা অবয়ব বেডরুমে প্রবেশ করলো। তখন আমি ভাবতে লাগলাম, তাহলে এতক্ষণ যে আমার গায়ের উপর হাত রাখলো, তাহলে সে কে? অবয়বটা হামাগুড়ি দিতে দিতে ঠিক আমার মুখের সামনে চলে আসলো। অন্ধকারের মধ্যেও তার চোখের সাদা মণিটা জ্বলজ্বল করছিল। হঠাৎ করে দেখলাম সে একটা বিদঘুটে হাসি দিতে দিতে আমার গলা চেপে ধরল। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম সেই অবয়ব থেকে ছাড়া পাওয়ার, কিন্তু তার শক্তি কেন জানে
কেন যেন আমি পেরে উঠতে পারছিলাম না তার সঙ্গে। মনে হচ্ছিল দমটা এখন বোধহয় বেরিয়েই যাবে আমার। আর হয়তো আমি কালকে সকালটা আর দেখতে পাবো না। একটা সময় অনুভব করলাম আমি জ্ঞান হারাচ্ছি। তারপর আর কিছু আমার মনে নেই। জ্ঞান ফিরলেই দেখি রাদিফ আমার পাশে বসে আছে, সাথে বাসার বাড়িওয়ালা। রাদিফ জানায় বাসার লকের চাবিটা ভুলে বাসায় রেখে যাওয়া, অনেকক্ষণ ধরে গেট নক করছিল এবং কল দিচ্ছিল। কিন্তু এত কিছুর পরও আমি গেট না খোলায় বাধ্য হয়ে বাড়িওয়ালার কাছ থেকে গেটের চাবি নিয়ে আসে এবং আমাকে মেঝেতে এই অবস্থায় পায়। তাদের সবটা খুলে বললে বাড়িওয়ালা যা বলে তা শুনে আর বুঝতে বাকি রইল না যে কালকে রাতে আমার সাথে সত্যি কিছু ঘটেছিল। বাড়িওয়ালা আমাদের জানায় এই বাসাটা কয়েক বছর আগে একটা ছেলে সুসাইড করে। এরপর থেকে যারাই এই বাসায় আসে তারাই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়। তাই বাসাটা অনেক দিন ধরে খালি থাকায় হঠাৎ যখন আমরা আসি তখন আমাদের কাছে কম টাকায় ভাড়া দিয়ে দেওয়া হয়। এসব শোনার কিছুদিনের মধ্যেই আমরা সেই বাসাটি ছেড়ে দিই। গল্পটি লিখেছেন লেখক তাসমিয়া তানহা এবং এটি তার খালাতো বোন তাকে জানিয়েছিল। ধন্যবাদ আপনাকে। আমরা নেক্সট গল্পে চলে যাই। অবশ্যই জানাবেন গল্পটি কেমন লেগেছে আপনাদের। নেক্সট গল্পটি এভাবে শুরু হয়েছে। রাত ৯টা বাজে ৪৫ মিনিট। পূর্ণিমার চাঁদের আলোয় ঝলঝলিতে ঝলমল করছে পুরো গ্রাম। চারপাশে জোনাকি পোকার সমাহার। অদূরের কোনো বাঁশবাগান হতে ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ। ফসলের মাঠে থাকা শেয়ালের আত্মচিৎকার, নিঃশব্দ গাছপালা সব মিলিয়ে এক রহস্যকর গ্রামের প্রতিচ্ছবি যেন। সারা গ্রামে ২ ঘন্টা যাবৎ বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ হওয়াতে এই এক ঝামেলায় বিদ্যুৎ পাওয়া যায় না সহজে। এমন অসহ্যকর তিক্ত গরমে ঘরে বসে থাকার মতো উপায় নেই। তাই সপরিবারে মিলে গল্পের আসর জমালাম খোলা আকাশের নিচে, উঠানের ঠিক মাঝখানটায়। সবার মাঝে দু একজন তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করে যাচ্ছে যথারীতি। গরমকে হার মানানোর প্রচেষ্টা মাত্র আর কি। ছোট ছোট বাচ্চারা উঠানের চারপাশে নিজেদের মতো দৌড়াদৌড়িতে ব্যস্ত। বাকি সদস্যরা নানান ধরনের গল্পগুজবে মেতে আছেন। প্রতি বছর ২ ঈদের সময় আমরা সপরিবারে গ্রামে চলে আসি। গ্রামের বাড়িতে দাদা আর দাদু থেকে আর কেউ থাকে না। ব্যবসা বাণিজ্যে এবং ছেলেমেয়েদের পড়ালেখার উদ্দেশ্যে শহরে আসা অনেক আগেই। দাদাই মূলত এখন বাড়িটা দেখাশোনা করেন। পূর্বে বড় বাবাও ছিলেন। বড় বাবা মারা গিয়েছেন প্রায় ৬ থেকে ৭ মাস হলো। সবাই নিজের মতো গল্পগুজব করেই চলেছে। এমন সময় বাড়ির এক সাইডে থাকা বড় গাছটা থেকে একটা বিশাল আকারের ডাল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে বাড়ির চালে বেশ জোরে সোরে প্রতিধ্বনি তুলল। দাদা টর্চ লাইট দিয়ে বড় গাছটার দিক ঠিক মতো পর্যবেক্ষণ করতে লাগলেন। মা ততক্ষণে বলে উঠল, বাতাসের ছিটে ফোটাও নেই, অথচ ডাল ভেঙে পড়লো কিভাবে? গাছটা তো ঠিকই ছিল, গাছের ডালপালাগুলো তো কোথাও বিন্দুমাত্র ভাঙা ছিল না। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই ভয় পেলেও দাদা আর দাদুর মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, যেন তারা পূর্ব মুহূর্ত হতেই অবগত ছিলেন এমন ঘটনার সম্মুখীন হওয়ার। উঠোনের এক কোণে থেকে একটা বিবস্ত্র শিশু বাচ্চাকে জঙ্গলের দিকটায় দৌড়ে যেতে দেখলাম তৎক্ষণাৎ। এই মহল্লার কোনো বাচ্চা না এটা, তবে কি ভয়ে শরীর থেকে অঝরে ঘাম ঝরতে থাকলো। তবুও কাউকে কিছু বললাম না, চুপচাপ গিয়ে সবার মাঝে ঠাঁই নিলাম। এই দিক ওদিক না তাকিয়ে সবার মুখমণ্ডলে ভয়ের প্রলেপ দেখে দাদা বললেন, আরে ভয় পাওয়ার কিছু নেই, এমন তো আমাদের সাথে প্রতিদিনই হয়, আমরা তো ভয় পাই না। এত ভয় পাইলে কি হবে বলো, তো ভয় পাওয়া লাগবে না। পিনপতন নীরবতায় কেটে গেল মিনিট 10 সময়। হঠাৎ করে মায়ের শরীরে উঠোনে থাকা জলপাই গাছের উপর থেকে কে যেন ঢিল ছুড়ল।
মা ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় যখনই কিছু বলতে যাবে দাদা ইশারা দিয়ে থামিয়ে দিলেন। সবাই নীরবতা ভঙ্গ করে দাদাকে বলে উঠলেন, চলো আজ তবে এই অদ্ভুত মানবের গল্প শোনা যাক। শুনবে তো? তোমরা আগ্রহ দেখালে তবেই বলবো। দাদা, বলেই ফেলো না, তুমি বহুদিন যাবৎ কোনো গল্প শোনাওনি। সবাই একটু হতবিম্ব হলো দাদার এমন কথাবার্তায়, তবে সবাই ভীষণ আগ্রহী গল্প শোনার জন্য। সিলেট থেকে আনা মস্ত বড় একটা শীতল পাটিতে সবাই গোলাকার হয়ে বসলাম। বাচ্চাগুলো দৌড়ে হেসে ঠাঁই নিল দাদার কোলে। দাদা অল্প সময় চুপ থাকার পর বলতে শুরু করলেন। 1927 সাল, সাহেবগাছারি গ্রাম। বৈশাখ মাসের মাঝের কোনো একদিনে জন্ম হয় ছোট্ট এক শিশুর। ওই দিন ছিল ঝড়ের রাত। ঝড়ের শেষে প্রবল হাওয়ার গতিবেগে বাঁশের বেতের তৈরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ছোট ঘরটা পড়ে থাকে দুজন। তাল সুপারি গাছের তৈরি বিছানার নিচে গুটিসুটি হয়ে মা আগলে রেখে তাল সুপারি গাছের তৈরি বিছানার নিচে গুটিসুটি হয়ে মা আগলে রেখেছে শিশুকে। কি নিদারুণ দৃশ্য! দুইজনই জীবিত। দিন যায়, ছেলেটি বড় হতে থাকে। বছর যখন 7 কিংবা 8 হবে তখন তার মাঝে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ একদিন পাটের রাস্তা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। সেই যে গেল, আর বাড়ি ফেরেনি। পাটের রাস্তা পাটের বস্তা গায়ে জড়ানো অবস্থাতেই ঘুরে বেড়াতো বহু জায়গায়। এক পাটের বস্তাতেই কেটে যায় বহু বৎসর। কখন যে খাওয়া দাওয়া গোসল করত তা কখনই কারো চোখে পড়েনি, অথচ সে ঠিকই আল্লাহর ইবাদত করত পাক পবিত্রতা সহিত। এক পর্যায়ে তাকে পাগল বলে সম্বোধন করতে থাকলো সবাই। সাহেবগাছারি গ্রামে বসবাস করত আইয়ুব নামের এক বৃদ্ধ কৃষক। তাকে হঠাৎ একদিন স্বপ্ন দেখানো হলো তার বাড়িতে এক পাগল আসবে, আর সেই পাগলের সাথে তার কনিষ্ঠ কন্যার বিয়ে দিতে হবে। সে স্বপ্নে কথাও দিয়েছে পাগলের সাথে তার মেয়ের বিয়ে দিবে। ভোর সকালে ঘুম থেকে ওঠার পর বেহুদা স্বপ্ন ভেবে নিয়ে অযথা মাথা ঘামানোর প্রয়োজন বোধ করল না সে। কিন্তু না, সেই দিন বিকালটায় পাটের বস্তা গায়ে জড়ানো, মাথার চুল লম্বা লম্বা পেঁচানো অদ্ভুত দেখতে লোকটা আস্তে আস্তে ক্রমশ এগোতে থাকলো আইয়ুব আলীর বাড়ির দিকে। সবার চোখ পড়ল বিষয়টা। আইয়ুব আলী কিছুটা হতচকিত হলো। মুহূর্তের মধ্যে স্বপ্নের কথা মনে পড়ে গেল তার। স্বপ্নের কথা সবাইকে বলার পর তার মেয়ে সায়রা বানু কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। কোনো মতেই সায়রা বানু এই পাগল লোককে বিয়ে করবে না। আইয়ুব আলী যেহেতু কথা দিয়েছে সেহেতু সে কথা রাখবেই, সায়রা অবাধ্য হলেও। সন্ধ্যারাতে বিয়ের আয়োজন করা হলো। আইয়ুব আলীর মেয়ে সায়রা বানুকে সজ্জায়িত করা হলো লাল বেনারসি শাড়ি দিয়ে। সন্ধ্যায় বিয়ে সম্পূর্ণ হলো। সায়রা বানু আর পাটের বস্তা গায়ে জড়ানো পাগলের অর্থাৎ রহিম আমিরের বিয়ে শেষ হতেই কোথায় যেন চলে গেল। মধ্যরাত। সায়রা বানুকে মাটির একটা ঘরে থাকতে দেয়া হয়েছে। কুপিবাতি দীপ করে জ্বলছে। কুপিবাতির তৈল ফিরিয়ে কুপিবাতির দীপ করে জ্বলছে। কুপিবাতির তেল ফুরিয়ে এলো নিভে যাওয়ার উপক্রম। বেশ কিছু সময় পর দরজায় ঠক ঠক শব্দ শুরু হয়। দরজা খুলে এক পা ঘরে দিতেই ঘর খানিকটা আলোকিত হলো। দ্বিতীয় পা দেওয়ার পর আরেকটু। যখন ঘরে সম্পূর্ণ প্রবেশ করলো তখন পুরো ঘরটা উজ্জ্বল এক আলোর দ্বারা আলোকিত হয়ে গেল। ঘরে প্রবেশ করলো সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ। সায়রা বানু নিশ্চুপ হয়ে শুধু অবলোকন করে গেল তৎক্ষণাৎ ঘটে যাওয়া দৃশ্য। সকালে সায়রা বানু সুন্দরভাবেই নিজের মতো সকল কাজ করতে লাগলো। তাকে দেখে যেন মনেই হলো না গতকাল যে কিছু ঘটেছিল।
কোনো এক পাগলের সাথে তার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। সায়রা বানু মধ্যাহ্নের আহারের সময় সকলের উদ্দেশ্য বললেন, আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছি যার মাঝে হাজার গুণ শক্তি বিদ্যমান। আমরা যারা ওনাকে পাগল মনে করেছি তারা আসলে ভুলের জগতে আছি। তিনি একজন সুস্থ মানুষ। তিনি ছোটবেলায় এমন এক স্বপ্ন দেখেছিলেন যে কারণবশত এরপর নিজ বাড়ি ত্যাগ করে সন্ন্যাসীর মতো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শুরু করেন। তার পাটের বস্তায় নিজেকে আবৃত করে রেখেছিলেন একটানা 13 বছর। তিনি কখনো অনাহারে থাকেননি। ওনার সাথে বেশ কিছু জিন আছে। জিনেরাই ওনাকে খাবার দিতেন। প্রতিদিন একটা নির্দিষ্ট স্থানে থাকতেন তিনি। তিনি এলাকায় এলাকায় ঘুরে গরিব দুঃখীদের অপ্রকাশ্যে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। সবার মনে নানান ধরনের প্রশ্ন জাগতে থাকলো। আসলেও কি ঘটনাটা সত্য? এমনও কি হয়? বিয়ের কয়েকদিন পরপরই সবাই বুঝতে সক্ষম হলো ঘটনাক্রম সম্পূর্ণরূপে সত্য। রহিম আমির কবিরাজি চিকিৎসায় ছিলেন একদম দক্ষ মানব। তার সকল কাজই সফল হতো। মানুষ অনেক উপকার পেত তার থেকে। তার সাথে থাকা জিন কাজগুলো করে দিত সম্ভবত। রহিম আমিরের উদ্দেশ্যে তার বাড়িতে কেউ গেলে তাকে কখনোই পাওয়া যেত না, রূপ বদল করে ফেলত। উদ্দেশ্যবিহীন গেলে তবেই তাকে পাওয়া যেত। তার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে। অসহায় মানুষের পরম বন্ধু ছিলেন রহিম আমির। রহিম আমিরের মৃত্যুর পর এখন তার শিষ্য এরকান সাহেব এসব কাজ করেন। রহিম আমিরের নামে একটা মাজারও স্থাপন করেছেন তিনি। হয়েছে শম্ভুগঞ্জের সাহেবগাছারি গ্রামে। দাদার কণ্ঠস্বর খানিকটা ভারী হয়ে এলো। নয়নে অশ্রু জমাট বদ্ধ হয়ে কপালে ভেদ করে অঝরে গড়িয়ে পড়ছে পানি। দাদার ক্রন্দনরত মুখশ্রীর দিকে আমরা সবাই তাকিয়ে আছি আনমনে। দাদা এখনো কাঁদছেন। এই বৃদ্ধ বয়সে এসেও নিজের বাবার কথা মনে করে কাঁদছেন। একটু আজব বটে। আমরা জানতাম শুধু বড় বাবা একজন ভালো কবিরাজ ছিলেন। বেশ এতটুকুই, বাস এতটুকুই। অজানা কিছু কথা অতঃপর আমরা সবাই জানতে পারলাম অদ্ভুত এক মানবের কথা আর তার রহস্যের অতীতের কথা। দাদা কিছুক্ষণ স্থির থাকার পর বললেন, আমার বাপজানের সাথে থাকা জিনগুলো এখনো এই বাড়ির আশেপাশেই আছে। আমাদের বাড়ি দেখাশোনা করে। মাঝে মধ্যে ভয় দেখায়, তবে কারো কোনো ক্ষতি করে না। ভয় পাওয়ার কোনো কারণই নেই। বিদ্যুৎ চলে এসেছে, অনেক রাত হলো। যাও, সবাই নিজ নিজ ঘরে চলে যাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ো। তো এই ছিল এই গল্পটি। এই গল্পটি লিখেছেন লেখিকা ফারিয়া রহমান। গল্পটি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, তবে আজকে একটি অদ্ভুত গল্প আপনাদেরকে শোনাতে পেরেছি আমি সম্ভবত। এ ধরনের গল্প আমি পূর্বে কখনো পড়িনি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন বাংলা ভূত এফএম-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে, পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখার জন্য। আশা করি নতুন কিছু আপনাদের জন্য আনতে পারবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।